হ্যাঁ ইয়ং মেয়ে বিয়ে হয়নি গোলাপ ফুল দেবে এর মানে বুঝতে দিও কেস কি হবে না ভাই আমরা গরিব লোকে বড়লোক হয়ে আছি। হয়ে গেছে, জল নেই বাথরুমে, ওই ন্যাপকিন দিয়ে মুছে দিচ্ছি। দেখতে পাবে না আপনি বরফের জঙ্গল হয়। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি দেব উপস্থিত হয়েছি। আজ আমরা রওনা দিচ্ছি উত্তরবঙ্গের লাটাগুড়ির পথে। হ্যাঁ ইয়ং মেয়ে বিয়ে হয়নি গোলাপ ফুল দেবে এর মানে বুঝতে দিও কেস কি হবে না ভাই। প্রতি বছর অফিসের তরফ থেকে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং মিটের আয়োজন করা হয়, যেটা সারা বছরের কাজের মাঝে একটা নতুন অক্সিজেনের মতো কাজ করে। একদম হ্যাঁ হ্যাঁ মোটামুটি পুরো গ্যাং রেডি। আমরা এবার চললাম নর্থ বেঙ্গল ডুয়ার্সের দিকে। সামনের এই দুটো দিন আমরা সবাই মিলে খুব আনন্দ আর মজার মধ্যেই কাটাবো। কাজের ফাঁকে বন্ধুত্ব, হাসি আর অনেক স্মরণীয় মুহূর্ত সব মিলিয়ে এই সময়টা হবে একেবারেই স্পেশাল। আরে অন্নপূর্ণার হাওয়া ওদিকে নিয়ে যাবো রে। নর্থ বেঙ্গলে একটা হ্যাঁ দেবজিৎ লেখা আছে পেছনে, এটা দেখছে না। মানিকদা হাতে গোলাপ ফুল কাকে দেবে এটাই চাপ হয়ে যাচ্ছে, কে দেবে সেটাই সব থেকে চাপের বিষয়। আর এই যে মিউজিক্যাল চেয়ার ও কাল গানের পড়া চলবে, কাল গানের। এখন আমরা সবাই মিলে রওনা দিচ্ছি কলকাতা স্টেশনের দিকে, যেখান থেকে রাত্রি 9:45 গরিব রথ এক্সপ্রেস ধরব। সামনে লম্বা জার্নি, আর শুরু হতে চলেছে এই ট্রিপের পরের অধ্যায়। সন্ধ্যের বর্ণময় কলকাতার রাস্তাগুলো দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে চলল কলকাতা স্টেশনের দিকে। চারপাশের আলো, শহরের কোলাহল, আর তার সঙ্গেই চলতে থাকলো আমাদের আনন্দ আর হাসি। সামনে যাকে দেখছেন তিনি হলেন আমাদের হ্যান্ডসাম হেমন্ত দা। প্রতিটা মুহূর্ত কিভাবে আনন্দ করে উপভোগ করে কাটাতে হয়, সত্যি তার কাছ থেকেই শেখা উচিত। বাসের মধ্যে কাটানো প্রতিটা মুহূর্তই যেন হয়ে উঠছিল অসাধারণ। হাসি, গল্প আর একসঙ্গে থাকার আনন্দে সময়টা চোখের পলকে কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এতক্ষণে যাত্রার এক অধ্যায় শেষ, আর শুরু হতে চলেছে পরের অধ্যায়।
9:45 বাজে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। গাড়ি 9:45, অনেকটা দেরি আছে। বাস থেকে সব নামছে। চলো এখানে দেবেশ এখন খাবার ডিস্ট্রিবিউশনে আছে। এখানে অনির্বাণদা আর দেবেশের তত্ত্বাবধানে চলছে রাতের ডিনারের পুরো ব্যবস্থাপনা। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, যাতে সবাই নিশ্চিন্তে খাবারটা উপভোগ করতে পারে। চিকেন না মটন? এটা আমাদের ট্যুরের একটা কালচার। যারা নতুন জয়েন করে তাদের এভাবেই নবীন বরণ করা হয়, যাতে প্রথম দিন থেকেই সবাই আপন হয়ে যায় আর এই জার্নিটা মনে রাখার মতো হয়ে ওঠে। এখন আমাদের সামনে দিয়ে স্যান্ডউইচ চলে গেল, দেবেশ খাওয়ালো না। আমরা শুধু তাকিয়ে আছি। খিদে পেট জ্বলছে। আমরা গরিব রথে বড়লোক হয়ে আছি। গরিব রথে আছি আমরা। এখানে বাদল বিনা টিকিটের যাত্রী, প্রতিবারের নয় এবারও টিকিট কাটেনি। দেবেশ যাও ব্রেড অমলেট খাওয়াতে যাও। তোমার ডাকছে, খুব ভালো ম্যানেজমেন্ট করছো। এদিকে এসো। ক্যামেরাটা কোথায়? গোপ্রোটা কোথায়? খেয়ে ফেললে রঞ্জিত দা, থ্যাংক ইউ। এটা কি বের হবে তো? একদম সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ। সকাল সকাল আমাদের ব্রেড আমলেট খাওয়ানোর জন্য। নেই তাই দাঁত মাজতে পারিনি, দাঁত মাজতেই ব্রেড অমলেট খেয়ে নিচ্ছি। আগে খেয়ে নাও। সবাই নামবো। চা খেলে সেটা বলো। চা খাওয়া হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা পরে লাটাগুড়ি যাবো। বডি করেছো বলো পটি করা হয়ে গেছে। জল নেই বাথরুমে, ওই ন্যাপকিন দিয়ে মুছে দিচ্ছি। দিদিরা ভালো থাকবে। রঞ্জিত দা, এই মানুষটার কথা আলাদা করে বলতেই হয়। খুব অল্প সময়ের মধ্যেই সবাইকে আপন করে নেওয়া আর সবাইকে নিয়ে আনন্দ করার একটা দুর্দান্ত স্বভাব ওনার মধ্যে রয়েছে। এই গুণের জন্যই উনি সবাই খুব মনের খুব কাছের। যাই হোক, সকাল ঠিক 8টা নাগাদ আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাই। এর পরের যাত্রা ছিল লাটাগুড়ির উদ্দেশ্যে। এই পুরো ট্যুরের দায়িত্ব ছিল আমাদের ট্যুর অর্গানাইজার প্রতীকদার হাতে। প্রতি বছরই আমাদের এই ট্যুরের দায়িত্বে তিনি সামলান, আর প্রতিবারের মতো এবারও খুব সুন্দর ও সুচারুভাবে পুরোটা তিনি সংগঠিত করেছেন। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি। দিনটা ছিল 26শে জানুয়ারি, অর্থাৎ আমাদের গণতন্ত্র দিবস। এই দিনটা আপামোর ভারতবাসীর কাছে সবসময় খুব স্পেশাল।
আর সেই বিশেষ দিনে এই জার্নিটা আরো স্মরণীয় হয়ে উঠেছিল। এই ট্যুরে আমাদের অফিস থেকে 160 জনেরও বেশি এমপ্লয়ি অংশ নিয়েছিল। তাই এনজিপি থেকে লাটাগুড়ি যাওয়ার জন্য 4টি বড় বড় বাসের ব্যবস্থা করা হয়েছিল, যাতে সবার যাত্রা আরামদায়ক হয়। বাসে ওঠার আগেই গরম গরম চা আর হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল। লম্বা জার্নির আগে এই ছোট্ট আয়োজনটা সবার মুখে হাসি এনে দিয়েছিল। আমাদের বাস ছুটল লাটাগুড়ির উদ্দেশ্যে, আর সেই যাত্রার সঙ্গেই চলতে থাকলো আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা আর প্রকৃতির শান্ত ছোঁয়া। প্রায় 2 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ড্রিমল্যান্ড হোটেল। এতক্ষণে পথের ক্লান্তি আর সামনে অপেক্ষা করছে আরাম আর নতুন অভিজ্ঞতা। হোটেলে ঢুকেই বুঝে গেলাম হোটেলের চত্বরটা সত্যি অনেক বড় আর খুব সুন্দরভাবে সাজানো। প্রথম দেখাতেই জায়গাটা মন কেড়ে নিল। এর পরের বিষয়টা একটু অস্বস্তিকর ছিল, কারণ প্রায় 160 জন মেম্বারে রুম অ্যালটমেন্ট করতে হোটেল কর্তৃপক্ষ বেশ খানিকটা সময় নিয়ে ফেলে। তবে এত বড় গ্রুপ হওয়ার এই দেরিটা স্বাভাবিকই ছিল। আমরা তাই সময় নষ্ট না করে রুম অ্যালটমেন্ট হওয়ার আগেই চলে যাই ব্রেকফাস্ট সারতে। এতে অপেক্ষাটাও সহজ হয়ে গেল। হোটেল কর্তৃপক্ষ রুম অ্যালটমেন্টে একটু দেরি করলেও ব্রেকফাস্টটা ছিল সত্যি খুব সুন্দর। প্রায় সব রকম আইটেমই ছিল সেখানে, আর যার যেটা পছন্দ সে সেটাই আনন্দ করে নিচ্ছিল। এরপর এলো রুমে ঢোকার পালা। সামনেই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে টয়লেট, আর তার পাশেই একটা আলমারি। আমরা যে রুমে ছিলাম সেটি ছিল সুপার ডিলাক্স, আর এটা
4 তলায়। তবে সব থেকে বড় আকর্ষণ ছিল এই হোটেলের ব্যালকনি, যেখান থেকে হোটেলের একাংশ আর দূরের জঙ্গল একেবারে মন ভরানো সুন্দর লাগছিল। আমাদের রুমে আমি, পুরঞ্জিত আর দেবেশ এই 3 জনই ছিলাম। ব্রেকফাস্ট একটু দেরিতে হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল লাঞ্চটা একটু ডিলে করতে। এই ফাঁকে সবাই নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করলো। কেউ করলো ছবি তুলে, কেউ করলো আশেপাশে হোটেল দেখে, আর কেউ করলো কিছু খেলাধুলার মাধ্যমে। আর আমি মেতে উঠেছিলাম ব্যাডমিন্টন খেলায়। মজার সঙ্গে এনার্জিও রিচার্জ হয়ে গেল। মাঠ জুড়ে অন্য একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে তো, এদিকে এসে মারছে। এই তো সারা জাত প্লেয়ার এসছে। অফিসের নিচে খাওয়া হচ্ছে, রঞ্জিত ঠিক আছে তো? মেনু ঠিক আছে? মাটনটা কেমন হয়েছে দাদা? মাটন খেয়েছেন দাদা? কেমন লাগলো নতুন স্যান্ডি? রিভিউ, কিছু রিভিউ দেবে? রিভিউ খাওয়া দাওয়া কেমন হয়েছে? ওকে ওকে চলো। ব্লগ চলছে, দেবজিতে রিভিউ কিছু দেবেন খাওয়া দাওয়া নিয়ে? খাওয়া দাওয়া ঠিক আছে। হ্যালো ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল হোটেলের পাশে একটা সুন্দর সুইমিং পুল। যদিও জানুয়ারি মাসের ঠান্ডায় এই পুল ছিল একদম ফাঁকা। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এলাম কমিউনিটি হলে। সেখানে বিকেল 5টা থেকে ছিল ছোট্ট একটা মিটিং, তারপরেই শুরু হওয়ার কথা ছিল গেট টুগেদার পার্টি। Okay, hello. So another good thing that has happened is that আমাদের যে ভিসা প্রেস সাইকেলের কমপ্লায়েন্স ওটাও বেড়েছে, and I think we are most probably
মর্নিং এভরিবডি। আমরা কালকে ড্রিমল্যান্ড এই হোটেলটাতেই এসেছিলাম। আজকে দিনের আলো প্রায় ফুটছে। মনোজদা আছে, বিবেক, দেবেশ, পুরঞ্জিত আর আমাদের চিরকালের পাহাড়ি সঙ্গী তেনজিং নর্গে, দিব্যেন্দুদা। তো আমাদের গাড়ি এইমাত্র ঢুকবে। আর একটা টিমও রেডি পুরো। পার্থদা আছে, গিরি আছে, অখিলদা চির যৌবন, আর সঙ্গে কার্তিক দা। হ্যাঁ, এই যে মানস দা আর এক চির যৌবন। আমরা সবাই মিলে এখন চললাম, গাড়ি আসবে, গাড়ির জন্য ওয়েট করছি। একটা গাড়ি রেডি। এখানকার এই জঙ্গল সাফারিটি দিনে দুবার হয়, একবার সকাল 6টা থেকে আর একবার বিকেল 3টে থেকে। গাড়ি প্রতি 6 জন করে নেওয়া হয়, আর এক একটি গাড়িতে ভাড়া পড়ে 3200 টাকা করে।
রাস্তা বয়ে গেছে। একটা গাড়ি জাস্ট এইমাত্র বেরিয়ে গেল জঙ্গল সাফারির জন্য। আমরা সব ওয়েট করছি। সাফারির সঙ্গে যাবো তো আমাদের কিছু দেখাচ্ছে না খালি। কাটি ভাই চলো চলো, চিৎকার করবি না, সব পালিয়ে যাবে। চুপচাপ থাকবে না। আমাদের এই গাড়ির ব্যবস্থাটি হোটেল থেকেই করে দেওয়া হয়েছিল। আগের দিন রাত্রে আমরা এই গাড়ির জন্য অ্যাডভান্স করে গাড়িটি বুক করেছিলাম। একটু এগাতেই চোখে পড়ল বিশাল আকৃতির সাম্বা হরিণের। হঠাৎ এমন দৃশ্য সামনে আসায় মুহূর্তটা আরো রোমাঞ্চকর হয়ে উঠল। শিকড় নরম হয়ে যাওয়ার জন্য পড়ে গেছে। শাল গাছ, বিশাল বড় একটা শাল গাছ পড়ে গেছে। জঙ্গলের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার জন্য আমরা সেরে ফেললাম একটা ফটো সেশন। ক্যামেরা বন্দী হয়ে রইল প্রকৃতির সঙ্গে কাটানো সেই বিশেষ সময়গুলো। প্রচুর আওয়াজ, জল খাইতে নামছে বুঝলেন। হ্যাঁ চলো। সকালবেলায় জঙ্গলের এই সাফারিটা ছিল সত্যি প্রাণবন্ত অনুভূতিতে ভরা। নিস্তব্ধতার মাঝে পাখির ডাক, কুয়াশামাখা আলো আর প্রকৃতির কাছাকাছি থাকার সেই মুহূর্তগুলো মনটাকে একেবারে ছুঁয়ে গিয়েছিল। এটা শুধু একটা সাফারি নয়, বরং প্রকৃতির সঙ্গে একান্তে কিছুক্ষণ সময় কাটানো। জঙ্গল সাফারিতে এসে প্রথম চোখের সামনে দেখতে পেলাম ময়ূরের পেখম তোলা, যদিও সেটা ক্যামেরা বন্দি করা সম্ভবপর হয়নি। তবে উড়ন্ত ময়ূর দেখে মনটা ভরে গেল। এই জঙ্গল সাফারি ছিল 2 ঘন্টার, আর এই 2 ঘন্টা কখন যে দেখতে দেখতে কেটে গেল টেরই পাওয়া গেল না। এই জঙ্গল সাফারি সেরেই আমরা চান করে রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। কারণ ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে পড়তে হবে পিকনিক স্পটের জন্য। আজকে হলো 27শে জানুয়ারি। আজকে আমাদের এই ট্যুরের শেষ দিন। আমরা এখন পিকনিক স্পটে যাব।
পিকনিক স্পটে যাবার সময় পথে হলো এক বিপত্তি। আমাদের 4টে বাস যখন পিকনিক স্পটে যাচ্ছিল তখন রাস্তায় সিন্ডিকেটের বেশ একটা দাপট আমরা দেখতে পেলাম। শিলিগুড়ি থেকে আসা কোনো বাসই এই লাটাগুড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। লাটাগুড়ির ভেতরে প্রবেশ করতে গেলে সেখানকার লোকাল সিন্ডিকেটদের ছোট গাড়ি ব্যবহার করতে হবে। আমরা টুরিস্ট, বাট আমরা সত্যি কথা বলতে কি, টুরিস্টদের কাছে এই বিষয়টি সত্যি খুব অস্বস্তিকর। পুরো হ্যারাসমেন্টের কবলে আমরা এখন। এই সমস্যার জন্য আমাদের প্রায় আধ ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আমি সরকারকে বলবো এই বিষয়গুলির উপর একটু নজর দিতে, কারণ আপামর টুরিস্টদের এই ধরনের সমস্যা প্রায় ফেস করতে হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই পিকনিক স্পটে। এই জায়গাটি ছিল একদম মূর্তি নদীর পাশেই। চারিদিকে এক বিস্তীর্ণ বগিয়াত আর চারিধারে ঘিরে আছে ছোট ছোট পাহাড়ের টিলা। জায়গাটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দেড় থেকে 2 ঘন্টা বাস জার্নি করে স্বভাবতই সকলের একটু খিদে খিদে ভাব এসেছিল। এখানে এসেই দেখলাম সুন্দর পাহাড়ি বরলি মাছ ভাজা এবং তার সঙ্গে হালকা ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল। तो मैं जानना चाहूंगी आज यहाँ पे आके आप लोगों को कैसे अच्छा लग रहा है? आप लोग के साथ और कोई है? सबके साथ? अच्छा, तो आपकी जाना पहचाना है ना? तो थोड़ा सा नाम मैं तो नहीं जानती हूँ इन लोग को, तो नाम से थोड़ा सा आप लोग को बुलाना पड़ेगा जिनको आप लोग जानते हैं। आ जाइए, कौन है किसान? तो प्लीज आ जाइएगा। এখানে বেশ কিছু খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তার সঙ্গে আকর্ষণীয় পুরস্কার। বেশ ভালোই লাগছিল। হালকা রোদে ঠান্ডা ঠান্ডা ভাবে বেশ সুন্দর জমে উঠেছিল চারিদিকটা। এরই সুযোগে আমরা কয়েকজনা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গা এক্সপ্লোর করতে। গেলাম প্রথমেই মূর্তি নদীর তীরে। গিয়ে দেখি মূর্তি নদীতে বিন্দুমাত্র জল নেই। আসলে বর্ষায় পুষ্ট জলেই এই নদী ভর্তি থাকে। দেখতে পাচ্ছে এই ঘরটা ঠান্ডা আছে রে, না বাইরে গরমকালের মতো গরম পড়ে গেছে। এই বাথরুমটা কোন দিকে? টয়লেটটা? ও আচ্ছা আচ্ছা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও প্রচণ্ড পরিমাণে বাড়তে লাগছিল। নর্থ বেঙ্গল হলেও কলকাতার মতনই গরম অনুভব করছিলাম। তাই বেশি দেরি না করে আমরা লাঞ্চ সেরে ফেলার দিকেই মনোনিবেশ করলাম। এখানেও লাঞ্চে খাসির মাংস, মাছ, তাছাড়া আরও অনেক রকমের আইটেম দিয়ে সাজানো ছিল। লাঞ্চ শেষ হতেই আর সময় বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। কারণ নর্থ বেঙ্গলে রাস্তাঘাটের কোনো ঠিক নেই। দেখতে দেখতেই আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেলাম। কারণ আমাদের 5:30-এ কামরূপ এক্সপ্রেসের রিটার্নের টিকিট ছিল। বন্ধুরা, আমার এই ছোট্ট নর্থ বেঙ্গলের ট্রিপটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়। ও বললো দাদা আমি খাবার